সো হ্যালো স্টুডেন্টস, এই সপ্তাহে আমাদের আবার ক্লাস চলে এসেছে। নেক্সট উইকে, এর আগের উইকে আমরা লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস করেছিলাম, অর্থাৎ রেখা ও কোণ করেছিলাম। তো সেইটা তোমাদের স্টেটের সামনে, তোমাদের জানো ডাব্লিউবিপির এক্সাম আছে, এছাড়া প্রাইমারি টেট আছে, আর সামনে তো এনটিপিসির ফর্ম হয়তো জুলাই আগস্টের দিকে বেরোবে এই মাসে। তার সাথে সাথে কিছুদিন আগে টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ হলো, এএলপির যে ফর্ম ফিল আপ হলো। তো সেইগুলোতে কিন্তু এইবারে তুমি রেখা, কোণ বা ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ তুমি দেখতে পাবে পরীক্ষার ক্ষেত্রে। তো তার জন্যই আমাদের ভালো মতো আর কি প্রিপেয়ার করতে হবে এবং এটা শুধু এসএসসি রেলওয়ে না, স্টেট এক্সাম যতগুলো আছে, স্টেট পিএসসির যতগুলো এক্সাম আছে, সমস্ত এক্সামেই ত্রিভুজ এবং রেখা কোণ থেকে কিন্তু তুমি কোশ্চেন দেখতে পাবে। কাজে এই চ্যাপ্টারগুলোকে ভালো মতো ভাবে করা খুব ইম্পর্টেন্ট। এবং নেক্সট উইকে আমাদের রিজনিং এর একটা টপিক আসবে, ক্লক এবং ক্যালেন্ডার, অর্থাৎ ঘড়ি ও ক্যালেন্ডার আসবে। তো সেই টপিক থেকে কিন্তু ইকুয়ালি খুব ইম্পর্টেন্ট, এবং সেই টপিক থেকে কিন্তু আমাদের রিজনিং এর কোশ্চেন দেখা যায়। এবং তারপরে আর একটা আমাদের আসবে মানে সিকোয়েন্স টেস্টিং এবং সিকোয়েন্স, এই তিনটে হওয়ার পরে তারপরে আমরা করব কোডিং ডিকোডিং এর একটা পার্ট করেছিলাম, আরো কিছুটা পার্ট আছে যেগুলো বর্তমানে এক্সামের সাপেক্ষে খুব ইম্পর্টেন্ট। তো সেইগুলো আমরা ধীরে ধীরে করবো। তো চলো আজকে আমরা ত্রিভুজটাকে শুরু করি। দেখো, ত্রিভুজ করার আগে আমাদের ত্রিভুজের প্রপার্টি জানতে হবে। তো আগে আমাদের প্রপার্টি গুলো জেনে তারপরে আমাদের ত্রিভুজের মধ্যে ঢুকতে হবে। দেখো, ত্রিভুজ আমি কাকে বলবো? ত্রিভুজ যদি আমি মানে আমি যদি সংজ্ঞা বলতে যাই, মানে ত্রিভুজ কি তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ, মানে এই যে এই ভেতরের পার্টটা, এইটাকে আমি ত্রিভুজ বলবো। এর বাইরের পার্টটা তো আমার ত্রিভুজ না। যেমন এই ক্ষেত্রে এর যে ভেতরের অংশটা আছে, এই পার্টটুকু, এই পার্টটা ত্রিভুজ, কিন্তু এর যে বাইরে আছে এগুলো কি ত্রিভুজ? তাহলে ওইটাই বলছে যে তিনটি সরলরেখা দ্বারা ঘেরা বদ্ধ আকারকে বা সমতল ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ। তাহলে ত্রিভুজের এবার দেখো কি বলছে, তিনটে বাহু, অর্থাৎ ইংলিশ টার্ম গুলো কিন্তু মনে রাখবে, তিনটে বাহু থাকে। দেখো এই যে তিনটে বাহু আঁকলাম। তিনটে কোণ, তাহলে কোন কোনটা? এই যে এই একটা কোণ যেটাকে এই যে এ দিয়ে ডিনোট করা হয়েছে, এই একটা কোণ যেটাকে বি দিয়ে ডিনোট করা হয়েছে, এবং এই একটা কোণ যেটা সি। ঠিক আছে? এবং তিনটে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু বলতে এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, যেটাকে আমরা ইংলিশে বলবো হলো ভার্টেক্স। তো এই গেল। এইবার দেখো, এবার কোনটাকে কি দিয়ে ডিনোট করা হয়েছে দেখো, এর বিপরীতে এই যে এ কোণ, ঠিক আছে? দেখো এইখানে দেখো, এর বিপরীতে আমি এ বাহুকে রেখেছি, এটা জাস্ট বোঝানোর জন্য। বি এর বিপরীতে বি বাহুকে রেখেছি, সি এর বিপরীতে সি বাহুকে রেখেছি। ঠিক আছে? এইবার এইবার দেখো, এর বিপরীতে আমি এটাকে জাস্ট বোঝানোর জন্য বলছি, এটা কিন্তু কোনো ফর্মুলা নয় এটা। এর বিপরীতে এ কোণকে রাখলাম, ঠিক আছে? বি এর বিপরীতে বি, ক্যাপিটাল বি কোণের বিপরীতে স্মল বি কে রাখলাম, এবং ক্যাপিটাল সি কোণের বিপরীতে স্মল সি কে রাখলাম। ঠিক আছে? এইবার একটা যোগফল যেটা মনে রাখতে হবে, এই যে ত্রিভুজের তিনটা কোণ, অর্থাৎ এ কোণ, বি কোণ এবং সি কোণ, এই তিনটে কোণের যোগফল কিন্তু সবসময় 180 ডিগ্রি হবে। ঠিক আছে? এইবার একটা আমি প্রপার্টি বলি, ধরো এইটাকে বাড়ালাম আমি। ঠিক আছে? বাড়ালে কি হবে? এইখানে আমাদের একটা কোণ তৈরি হবে। ঠিক? আচ্ছা, এইবারে ধরো তোমাকে বললো এই কোণটা তোমাকে দিল না, মনে করো সি কোণটা দিল না। ঠিক আছে? বললো যে এ আর বি দেওয়া আছে, যেমন এইখানে দেওয়া আছে, দেখো এ এবং বি 50-60, অর্থাৎ এ এর মান দেওয়া আছে 50, বি এর মান দেওয়া আছে 60। তাহলে ত্রিভুজে আমি কি পেলাম, যে এই যে তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি আমি পেয়েছি। তাহলে এই কোণটা যদি আমি বার করতে যাই কি করব? এই টোটাল যে যোগফল 180 ডিগ্রি, তা থেকে এই দুটো যোগ করে বিয়োগ করবো, 110 হলো। এইবার এটাকে 180 থেকে বিয়োগ করে দাও, তাহলে এখানে কত হলো? 70। এবার এখান থেকে কিন্তু আর একটা ফর্মুলা আমি বের করতে পারবো, অর্থাৎ এই যে কোণগুলো, এইটা কিন্তু আছে ত্রিভুজের ভেতরে। তাহলে এটা কি ধরনের কোণ? এটা অন্তস্থ কোণ বা ইন্টারনাল অ্যাঙ্গেল। এটাকে কি বলবো? অন্তস্থ কোণ বা ইন্টারনাল অ্যাঙ্গেল। অর্থাৎ ভেতরের যে কোণগুলো, এই যে কোণটা, এইটা ভেতরের কোণ, এই যে একটা ভেতরের কোণ, এবং এই যে ভেতরের কোণ, এগুলোকে বলছে অন্তস্থ কোণ বা ইন্টারনাল অ্যাঙ্গেল।
ইন্টারনাল অ্যাঙ্গেল। এইবার এই যে বাইরে যে কোণটা, অর্থাৎ এই দিকে একটা কোণ পাবো আমি, এই দিকে একটা কোণ পাবো। তো এই যে কোণগুলো, এগুলো কি? এগুলো হলো বহিস্থ কোণ। এগুলো কি? বহিস্থ কোণ। এগুলো বহিস্থ কোণ। এবার এটাকে ইংলিশে কি বলবো? এক্সটার্নাল অ্যাঙ্গেল। ইংলিশ টার্মগুলো সবাই মনে রাখবে, কারণ ইংলিশ টার্মই পরীক্ষায় কিন্তু বেশি কাজে লাগে। এক্সটার্নাল। আচ্ছা, এইখানে এবার আমি একটা দেখো, আমি একটা জিনিস বার করতে পারলাম যে এই কোণটা আমি কত পেলাম? 110 ডিগ্রি। কিভাবে পেলাম? কারণ এই যে এইটা পেয়েছি 70, তাহলে এই যে টোটাল দেখো 180 ডিগ্রি যদি হয়, তাহলে এইটা 110। তাহলে আমি কি বলতে পারি যে ত্রিভুজের একটা বাহুকে এক্সটেন্ড করে যদি কোনো বহিস্থ কোণ গঠন করা হয়, তাহলে এই যে ধরো এই যে কোণ দুটো, অর্থাৎ এইখানে একটা বহিস্থ কোণ তৈরি হয়েছে, তাহলে এইটা কার যোগফলের সমান? তার উল্টো দিকে যে অন্তস্থ কোণ আছে সেই দুটো যোগফলের সমান। এখান থেকে এই সূত্রটা বার করতে পারি। মানে দেখো, ধরো একটা ত্রিভুজ, ঠিক আছে, এই বহিস্থ কোণ আমি বের করলাম। তাহলে এইখানে আমার কত দেওয়া ছিল? 60। এখানে দেওয়া ছিল 50, এবং এইটা আমি কত পেয়েছিলাম? 70 পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে 180 থেকে এবার সরল কোণ, এর আগের দিন আমি বলছিলাম যে সরল কোণ এর মান কত? 180 ডিগ্রি। তাহলে এই শর্তে এইটা কত হবে? 110 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে ত্রিভুজের যে অপর দুটো কোণ, তার উল্টো যে যে দুটো কোণ আমার থাকবে, তার উল্টো দিকে যে মানে এই যে ধরো দুটো কোণ, এই যে দুটো কোণ, এর এইটা ছাড়া, এইটা ব্যতীত অপর যে কোণটা থাকবে, সেই কোণের যে বহিস্থ কোণ, সেই বহিস্থ কোণটার মান এই দুটো কোণের যোগফলের সমান। ব্যাপারটা বোঝো যে এর যে বহিস্থ কোণ, আমার কিন্তু একবারে আর ক্যালকুলেট করার দরকার নেই। আমাকে যদি বলে এই যে বহিস্থ কোণ, এবার আমি কোথায় লাগাবো এটা? ধরো তোমাকে বললো এই কোণটা 50, এই কোণটা 20, তাহলে এর বহিস্থ কোণ কত হবে? তাহলে বহিস্থ কোণ আমি ডাইরেক্ট বের করতে পারি এখান থেকে 70, কারণ এই দুটো যোগ করে। কারণ কিভাবে? যদি 50 70 হয়, এটা তাহলে কত হবে? 110। তাহলে আমাকে তাকে ক্যালকুলেশন অত ভাঙতে হচ্ছে না, তাহলে একবারে আমি বেরিয়ে যাচ্ছে। তাহলে আমাকে যদি বলে এর যে বহিস্থ কোণ বার করতে, বা তোমাকে বললো যে এই কোণটা তুমি বার করো কত, তাহলে এই দুটো কোণ আমি জানি। ঠিক আছে, এই দুটো কোণ আমি কত জানি? এই দুটো কোণ আমি জানি হলো 60 আর 70। তাহলে এই দুটো যদি যোগ করি, অর্থাৎ 130, এইটা হলো বহিস্থ কোণ। বা তোমাকে বললে এই যে বহিস্থ কোণ, এইটা বের করো। তাহলে এবার এইটা দিয়েছে, তার মানে আমাকে এই দুটো ক্যালকুলেট করতে হবে। এটা কত? 7 আর 70 আর 50, 120। তো এইভাবে আমাদের বহিস্থ কোণ বার করতে হবে বা এক্সটার্নাল অ্যাঙ্গেল বার করতে হবে। দেখো, এর উপরে ভিত্তি করে একটা অঙ্ক দিয়েছি। দেখো, অঙ্কতে আমরা প্রথম আঁকানোর, যারা আমি এখন এঁকে দিচ্ছি, পরবর্তীকালে তোমাদের কিন্তু নিজেদের করতে হবে, বা পরবর্তীকালে আমি আঁকবো না, এখন যেহেতু বোঝাচ্ছি আমি আঁকছি। এবার আমি বোঝানোর সাথে সাথে আমি শর্টকাটগুলো ধীরে ধীরে বলতে থাকবো। দেখো, দেখো পি কিউ আর দিয়ে দিয়েছে। এবার কেউ যদি মনে করে আঁকবো না, সেটা থেকে হতে পারে, এটা এমন কোনো ব্যাপার না, কারণ তিনটে কোণ দেওয়া আছে, তিনটের মধ্যে দুটো কোণ দেওয়া আছে, এই যে পি আর কিউ দেওয়া আছে। তাহলে পি এর মান বলা আছে কত? 60। কিউ এর মান বলেছে কত? 85। তাহলে এবার কি ত্রিভুজের তিনটে কোণের যোগফল এইটা বের করতে হবে। তা তিনটে কোণের যোগফল কত? 180। এটা করে দাও জাস্ট, তাহলে কত হবে? 35 ডিগ্রি। তারপরে দেখো এখানে একটা দিয়েছে, দেখো এটা খুব ভালো। দেখো এখানে আমরা কিভাবে করব? এ প্লাস হাফ বি, আমি অ্যাঙ্গেল সাইনটা দিচ্ছি না আর, হ্যাঁ, এটা জাস্ট দেখো এখানে কিভাবে তোমাকে বার করতে হবে। দেখো, এত কিচ্ছু করতে হবে না। ত্রিভুজের আমি টোটাল কোণের সমষ্টি কত আমি জানি। এখানে বুদ্ধি দিয়ে সলভ করতে হবে, তাহলে কাজ হবে। এখানে ওইভাবে কাজ হবে না। দেখো, দেখো ত্রিভুজের এখানে দেখো এ আর সি দুটোর মধ্যেই কিন্তু আছে। ঠিক আছে, এ আর সি দুটোর মধ্যেই আছে। আমি যদি এইটাকে, অর্থাৎ এই যে এইটা আছে, ধরো এই একে বিয়োগ করে দিলাম এর থেকে,
তাহলে এ আর এর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এরও চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এরও চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এবং এই যে এই চিহ্ন আছে এরও চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা কাটবে, এইটাও কেটে যাবে, এইটা কাটবে, এইটাও কেটে যাবে, এইটাও কেটে যাবে। তাহলে এইটা বিয়োগ করলে কত আসবে, b/2 সমান সমান কত হবে, 40। তাহলে বি এর মান কত হবে, 80। দেখো a - b, এটা জাস্ট দেখো ইকুয়েশনের অঙ্ক, এটা অন্য কোনো ব্যাপার না। দেখো ওই একই প্রপার্টি দিয়ে যাবে, তিনটা কোণের সমষ্টি 180। এইবার এখান থেকে দেখো, আমি যদি এখান থেকে ভাবতে হবে যে আমি এখান থেকে একটা কোণ রাখবো, বাকি সবগুলোকে আমি বাদ দিব। তাহলে এখান থেকে যদি একটা কোণ রাখি, তাহলে এই দুটোকে দেখো বি কিন্তু এইখানে কেটে যাচ্ছে, এবার থাকছে কি, এ আমার থাকছে। বা আমি এইভাবেও করতে পারি যে বি কে রাখলাম, বাকি সবকিছু কেটে দিলাম, সেইটা হবে। তাহলে চলো, তাহলে সবকিছু কাটতে গেলে ধরো এ প্লাস বি প্লাস সি, এর মান কিন্তু 180। ঠিক আছে, এবার প্রথমে আমি এইটাকে প্লাস করলাম, মানে প্লাস বি মাইনাস সি। এবার এটাকে কাটবো, তাহলে এটাকেও মাইনাস করলাম, মাইনাস এ, এই যে মাইনাস বি আছে, মাইনাস করলে কি হবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা প্লাস হয়ে গেল, প্লাস বি সমান কি হবে, 180। এবার দেখো বি মাইনাস সি কত, 18 মাইনাস 33, তাহলে এটা হবে 195। দেখো এইখানে হচ্ছে 18 আর 33 যদি ইয়ে করি, সরি 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 195 না, 165 সম্ভবত, 8 5 হ্যাঁ 165 হবে এটা। 3b, তার মানে বি কত হবে, 3 5 15, 3 5 15, বি হবে 55। আচ্ছা, এইবার বি যদি 55 হয়, তাহলে এ কত হবে, এ হবে 88। এই যে এই সমীকরণের মানটাকে বসলাম, বি এর এই যে এখানে দেওয়া আছে, তাহলে বিটাকে এখানে বসলাম, এ 88। এবার সি যদি আমি বের করি, তাহলে কত হবে, 37। তাহলে এবার এই দুটো যদি যোগ করি কত হবে, 125। দেখো এইবার যেটা আমি বললাম এর আগে, ওই প্রপার্টিটা এখানে দেওয়া আছে, যে এই যে অন্তস্থ কোণ, যেমন এখানে দেখো বলছে ত্রিভুজের কোনো একটি বাহুকে বাইরের দিকে বাড়ালে তৈরি হয় বহিস্থ কোণ। এই যে ত্রিভুজের এই বাহুটাকে বাড়িয়েছি, বাড়িয়ে কি ধরলে, এই যে বহিস্থ কোণ। এবার এটা ধরে নেওয়া হচ্ছে থেটা বা এসি ডিজে যেটা ধরে। এবার এ আর বির মান ধরে নিয়েছে আলফা এবং বিটা। ঠিক আছে, এবার এই থেটার মান কি এই দুটো কোণের যোগফলের সমান হবে। ওটা আমি বুঝিয়েছি, ওই জন্য আর বললাম না। দেখো ওই একই ধরনের অঙ্ক দিয়েছে, এ বি সি। ঠিক আছে, বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। আচ্ছা, এইবার এর মান কি বলেছে, 2x মাইনাস 30। বি এর মান কি হবে, x মাইনাস 5। আর এর মান কত, 4x মাইনাস 30। আচ্ছা, এইবারে আমি যদি এইখান থেকে এই x এর মান বের করতে পারি, তাহলে আমি বহিস্থ কোণের মান বের করতে পারবো। কারণ x এর মান বসে আমি প্রথমে এইখানে বসাবো, বসলে আমি x এর মান বেরিয়ে যাবে। তাহলে x এর মান, এই আমি সমস্ত কি জানি, যে সম্পূর্ণ কোণের যোগফল 180°। তাহলে এইখান থেকে আমি কি বলতে পারি, যে 7x ইকুয়াল টু, মানে সমস্ত যোগ করি এটাকে, 4 2 6 রাখে 7, 7x মাইনাস 65 ইকুয়াল টু 180। তো এইটা যদি ইয়ে করি, আমি কি হবে, যোগ করতে হবে 814, 245 বাই 7। এবার এটাকে যদি কাটাকাটি করি, 3 7 21, 5 7 35, এক্স এর মান কত আসলো, 35।
এইবার এইখান থেকে এটাকে বসাও, এক্স এর মান যদি 35 ভাষায় ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে 140 110 উত্তর হবে। দেখো এবার এইখানে আর একটা প্রপার্টি দেওয়া আছে, যে এখানে কি বলেছে, যে কোনো ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয়, ঠিক আছে, তার অপর দিকের দুটো কোণও কিন্তু সমান হবে। আবার এখানে বলেছে একই প্রপার্টি, এটা বলছে দুটো কোণ যদি সমান হয় তার বিপরীত দিকের দুটো বাহুও সমান হবে। যেমন একটা নিয়ম তোমরা জানো, যে যে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজে কি হয়, এই কোণের মানও যায়, এই কোণের সব কোণ 60 ডিগ্রি হয়, সব কোণই 60 ডিগ্রি হয়। তার জন্য কি হয়, সমবাহু, অর্থাৎ তিনটে বাহু কিন্তু সমান হয়। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, যে ধরো ত্রিভুজের এই দুটো বাহু সমান, তার মানে এই দিকের কোণও যা হবে এই দিকের কোণও তাই হবে। আবার ধরো এই রকম না হয়, ত্রিভুজটা এই রকম হতে পারে, ধরো বললো এই বাহু দুটো সমান, তখন এই কোণটাও যা মান হবে এর কোণেরও কিন্তু তাই মান হবে। আবার এরকম না হয় এরকমও হতে পারে, যে মনে করো এইরকম হলো, তাহলে এই দুটো কোণ সমান, তার ফলে এই দুটো বাহু সমান, এইরকমও হতে পারে। তো সমদ্বিবাহু যেটাকে আমরা বলছি হলো, তো এবার এই যে এটা হলো সমবাহু ত্রিভুজ, যেটাকে কি বলে ইংলিশে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল, আমি ভালো মতো লিখে এটা, ইকুইল্যাটারাল। ইকুইল্যাটারাল মানে সমবাহু। আর আরেকটা কি হবে, আইসোস্কেলেস। আইসোস্কেলেস মানে সমদ্বিবাহু, অর্থাৎ দুটো বাহু সমান। এই যে এইখানে আমরা যেটা দেখালাম সমদ্বিবাহু। আর স্কেলিন মানে বিষমবাহু। স্কেলিন মানে বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এইবার দেখো একই প্রপার্টির উপর ভিত্তি করে বলেছে, এখানে এ কোণ দিয়ে দিয়েছে, বি এ ইকুয়াল টু বিসি, এই দুটো সমান, এই যে বি কোণ 50। আচ্ছা এই দুটো যদি সমান হয়, আমাকে অত ক্যালকুলেট করার দরকারই নেই। আমি এবার দেখো 180 দিয়ে ক্যালকুলেট, যেহেতু আমাদের বলেছে এই দুটো সমান, আমি কি বললাম, বাহু সমান হলে কোণও সমান হবে, তাহলে এইটা কত হবে, 65 ডিগ্রি। এবার আমি একটা জিনিস বলি, এখানে আমি একটা জিনিস দেখা যাবে, তাহলে তোমরা মুখেই করতে পারবে। দেখো ধরো এটা পি, এটা বড় পি, ঠিক আছে, এটা অ্যাঙ্গেল, ঠিক আছে। এইবারে একটা জিনিস বলি আমি, ধরো এই বাহুটার একটা নাম আছে, এইটা হলো এম, ঠিক আছে, এম না, আরো ভালোভাবে অন্যভাবে বলি, বুঝতে সুবিধা হবে তোমাদের। দেখো এইখানে ধরো পি কোন, পি এর একটা কোণ আছে যার ভ্যালু পি, এর ভ্যালু কিউ, এর ভ্যালু আর, ঠিক আছে। এইবার একটা জিনিস দেখো, যে এই যে পি কোণ, তার অপর দিকে বাহু কি আছে, কিউ আর। কিউ কোণ, তার অপর দিকে বাহু কি আছে, পি আর।
এবং আর কোণ তার অপর দিকে বাহু আছে কি পিকিউ। এবার একটা জিনিস খেয়াল করেছো কি, যে কোণটা বলা আছে, ধরো পি কোণ বলেছিলাম, তার মধ্যে কিন্তু পি নেই, মানে পি কোণের উল্টো দিকের যে বাহুটা হবে তার মধ্যে কিন্তু পি থাকবে না। আবার সেই একইভাবে কিউ কোণের উল্টো দিকে যে বাহু তার মধ্যে কিন্তু কিউ নেই, বা আর কোণের উল্টো দিকে যে বাহু তার মধ্যে কিন্তু আর নেই। এইবার এখানে একটা জিনিস মনে রাখো, যে যে বাহুটা ত্রিভুজের সবচেয়ে বড় হবে, ধরো ত্রিভুজের এই বাহুটা সবচেয়ে বড়, এর উল্টো দিকের কোণটাও সবচেয়ে বড় হবে। যে বাহুটা সবচেয়ে ছোট, তার উল্টো দিকের কোণটাও সবচেয়ে ছোট হবে। যে বাহুটা মাঝারি, তার উল্টো দিকের কোণটাও কিন্তু মাঝারি হবে। ঠিক আছে, এইবার এখান থেকে এই পয়েন্টগুলো কিন্তু ভালো মতো নোট ডাউন করো, পরীক্ষায় কাজে লাগবে এই পয়েন্টগুলো, যে পয়েন্টগুলো বলছি। ত্রিভুজের যে কোণ, ধরো পি কোণ, তার উল্টো দিকে বাহু কিউ আর, এর মধ্যে পি নেই। ত্রিভুজের যে কিউ কোণ, তার উল্টো দিকের বাহু পি আর, এর মধ্যে কিউ নেই। এবং ত্রিভুজের যে আর কোণ, তার উল্টো দিকের বাহু পি কিউ, এর মধ্যে আর নেই। এবার ত্রিভুজের যে কোণটা সবচেয়ে বড়, তার উল্টো দিকের যে বাহু সেটাও সবচেয়ে বড় হবে। ত্রিভুজের যে কোণ ছোট, তার উল্টো দিকের কোণও সবচেয়ে ছোট হবে। ত্রিভুজের যে কোণ মাঝারি, তার উল্টো দিকের বাহুটাও মাঝারি হবে। এখান থেকেই দেখো তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এবার এখানে আমি কি বোঝাতে যাচ্ছি দেখো, এই যে দেখো এখানে বলেছে যে পি কিউ আর কোণের অনুপাত 6:7:7। ঠিক আছে, এইবার দেখো কিউ আর আর এর মান সমান দিয়ে দিয়েছে, তাহলে কিউ এর মান আর 7 দেওয়া আছে, তাহলে কিউ এর মধ্যে কে থাকবে না, কিউ থাকবে না, বাকি দুটো তো থাকবে, পি আর থাকবে। দেখো পি আর কোথায় আছে, এই দুটোর মধ্যে কিন্তু আমাদের একটা হতে পারে। আচ্ছা, আনইকুয়াল তো হবেই না, যেহেতু দুটোর মান সমান দেওয়া আছে। পি আর কিন্তু একটা হবে। ঠিক আছে, যেহেতু কিউ এর মান 7 দেওয়া আছে, বা আর আর আছে কিন্তু, তার মানে পি কিউ আর ওর সমান হবে। এটা কিউ আর দেওয়া আছে, হবে না, এই যে পি কিউ, ওটাই এখানে বলতে চাইছি। যেটা ধরো এই যে কোণের মান, যেহেতু কিউ এর মান 7 দিয়ে রেখেছে, আর এর মানও 7 দিয়ে রেখেছে, তাহলে কিউ এর উল্টো দিকে যে বাহু সেটা কি হবে, পি আর হবে, এই যে পি আর। এবং আর এর উল্টো দিকে যে বাহু সেটা কি হবে, পি কিউ। এই দুটো সমান হবে এই। এইবার এর আগে আমি একটা বললাম, ওইটাকে আরেকটু বলে দিই। যেমন এইখানে আমি একটা দেখালাম, এই যে আর একটা আমি বলে দিচ্ছি। ধরো ওই একই প্রপার্টি, মানে এই যে কোণটা, এই দুটো কোণ যদি সমান হয়, তার উল্টো দিকের বাহুগুলো কিন্তু একে অপরের সমান হবে। এই হলো গল্প। যেমন দেখো এইটা আমি বললাম এখনই, যে উল্টো দিকের কোণ সবসময় বড় হয়, উল্টো দিকের বাহু সবসময় বড় হয়, এটা আমি বলেছি, সুতরাং আর বলছি না এখন। নেক্সট করে দেখো, এবার পি কিউ আর একটা কোণ দেওয়া আছে, পি কিউ আর এর অনুপাত। দেখো এর আগে আমি কি বলেছিলাম, যে যে বাহুটার কোণ যেটা দেওয়া থাকবে, তার উল্টো দিকের বাহু সবচেয়ে বড় হবে। এবার উল্টো দিকের বাহু মানে কি, তার মধ্যে এই কোণের যে নাম সেটা থাকবে না, আর থাকবে না, তাহলে সবচেয়ে বড় কে হবে, পি কিউ সবচেয়ে বড় হবে। তাহলে দেখো এই দুটো অপশন তুমি আগে থেকেই কেটে দাও, আঁকিয়ে দেখতে হবে না, জাস্ট বুদ্ধি দিয়ে অ্যাপ্লাই করো। দেখো আর এর মান সবচেয়ে ছোট বড় দেওয়া আছে, তার উল্টো দিকে বাহু কে আছে, পি কিউ সবচেয়ে বড় হবে। এবার তারপরে কে আছে, কিউ দেওয়া আছে, তাহলে কিউ এর উল্টা দিকে কে থাকবে, পি আর থাকবে, বাকি দুটো থাকবে, মানে পি আর থাকবে বা আর পি থাকবে। তাহলে পি কিউ এর পরে আর পি বা পি আর হবে, তাহলে এটা আসে কিউ আর, এটা হবে না। তাহলে এইটাই আমাদের উত্তর। দেখো এবিসি তে এ প্লাস বি দেওয়া আছে, সি প্লাস টু বি দেওয়া আছে 180। ঠিক আছে, এ প্লাস বি 145। আচ্ছা, সি এর মান কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। দেখো এ প্লাস বি 145 আছে, তাহলে এখান থেকে আমি কি বের করতে পারি, সি এর মান কত বের করতে পারি, সি এর মান বের করতে পারি হলো আমি 35। ঠিক আছে, এবার সি এর মান যদি 35 বেরোয়, বি কত বেরোবে, দেখো বি এর মান এখান থেকে 35, 145, তার মানে 50, হ্যাঁ 35, 35 বিয়োগ করলে 145, 7×14, 72.5। এর মানও একই আসবে, 72.5। এবার দেখো এগুলো আসলো কোণের মান। ঠিক আছে, এবার আমি কি বলেছিলাম, কোণ যেটা থাকবে তার উল্টো, তাহলে বি এর উল্টো দিকে তার মানে বাহু কোণটা হবে, ওর মধ্যে এখানে এ বি দিয়ে 3টে পয়েন্ট আছে,
তাহলে বি এর উল্টো দিকে বাহু কি হবে, বাকি অপর দুটো হবে এসি বাহু হবে। এ এর উল্টো দিকে বাহু কে হবে, বিসি বাহু হবে। সি এর উল্টো দিকে বাহু কে হবে, এ বি হবে। তাহলে এখান থেকে কি হবে, এসি ইজ ইকুয়াল টু বিসি। তাহলে এইটা হবে না, বিসি লেস দেন এ বি। বিসি কিন্তু বড় বলছে, বিসি লেস দেন করা আছে, হবে না। সি এ গ্রেটার দেন এ বি, আচ্ছা সি এ গ্রেটার দেন এ বি, হ্যাঁ এইটা হবে, এইটা হবে। সি এ লেস দেন এ বি, সি এ সি এ লেস দেন এ বি, হবে না। তো এগুলো কিন্তু একে দেখতে হবে না, এগুলো তুমি এমনি করতে পারবে। এগুলো যার কোণ বড় তার উল্টো দিকের বাহু বড়, এই হলো গল্প। আচ্ছা এইটা আমি এখানে একটু বলি, এখানে ভালোভাবে জিনিসটা করা নেই, ঠিক আছে, আমি এটা বলি। এই ধরো একটা ত্রিভুজ এ বি সি, ঠিক আছে, এইটা কি কোণ, এটা আমি শর্টে বলছি ইন্টারনাল অ্যাঙ্গেল বা অন্তস্থ কোণ, আই এ লিখলাম। এইটাকে আমি লিখলাম কি বহিস্থ কোণ বা এক্সটার্নাল অ্যাঙ্গেল, সংখ্যা আমি লিখলাম ই এ, ঠিক আছে। এটাকে আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম। এই যে এ বি সি ত্রিভুজ বিসিটাকে আমি ডি পর্যন্ত বাড়ালাম। এইবারে মনে করো এর যে এই একটা, আচ্ছা এইবার অ্যাঙ্গেল বাইসেক্টর মানে কোণের সমদ্বিখণ্ড, এটাকে বলছি আমরা অ্যাঙ্গেল বাইসেক্টর। কোণ সমদ্বিখণ্ড, কোণ সমদ্বিখণ্ডক বা অ্যাঙ্গেল বাইসেক্টর। আচ্ছা এইবার এইটা এইটা কি ধরনের অ্যাঙ্গেল, এটা অন্তস্থ কোণ। তাহলে অন্তস্থ কোণের একটা বাইসেক্টর ধরো এইখান দিয়ে আসলো, ঠিক আছে। এইবার একটা বহিস্থ কোণের বাইসেক্টর, বাইসেক্টরটা আঁকানো আমাদের একটু গন্ডগোল হলো, বেশি হয়ে গেছে। আচ্ছা যদি বাইসেক্টর বলি, কোনটা মোটামুটি এইভাবে যাবে, এইভাবে যাবে, ঠিক আছে। আবার এই একটা, অর্থাৎ এই যে বহিস্থ কোণ তার একটা বাইসেক্টর এরকম, ঠিক আছে। এইবার ধরো এইখানে একটা কোণ করলো ই। এবার তোমাকে যদি বলে কোন বিইসির মান নির্ণয় করতে, ধরো তোমাকে বললো বিইসির মান নির্ণয় করো। এবার এটা কিভাবে তৈরি হলো, এই যে অন্তস্থ কোণ তার বাইসেক্টর অর্থাৎ তার কোণ সমদ্বিখণ্ড, এবং এই যে এসিডি এটা বহিস্থ কোণের তার কোণ সমদ্বিখণ্ড মিলে এইখানে এই পয়েন্টে যুক্ত হলো, মানে এই পয়েন্টে ইন্টারসেক্ট করলো। এবার ইন্টারসেক্টিং পয়েন্টে যে কোণটা সেটা কি হবে, বিসি সমান সমান বিএসি বাই 2। এটা কিন্তু সূত্র, এটা অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় আসে। দেখো এইখানেই দিয়ে দিয়েছে। আচ্ছা ত্রিভুজ এবি কে, এবিসি কে ডি পর্যন্ত প্রসারিত করা হয়েছে, এডি যুক্ত করা হয়েছে, এবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু এবি, সরি এটা ইকুয়াল টু সিবি। এটা এর আগে এই অঙ্কটা আসলে এর আগের প্রপার্টির উপর বেস করে দিয়েছে, এটা এই প্রপার্টির উপর বেস করে অঙ্কটা নয় এটা। আচ্ছা বলেছে এইটা এইটা আরেকটা কি বললো এইটা, আচ্ছা। এবার দেখো কি বলেছে যে বিএডি এই টোটালটা দিয়ে দিয়েছে হলো কত 117, ঠিক আছে।
এসিডি এর মান নির্ণয় করতে বলেছে, খুব ভালো কথা। ধরো এই দুটোর মান সমান বলেছে, তাহলে এই দুটোকে আমি কি ধরতে পারি, যে কোনো একটা মান ধরলাম এক্স। এটা কিন্তু সেই এক্স নয় যেটা সবার জীবন থেকে চলে যায়। আচ্ছা, এইবার এই এক্স মিলে এখানে, আচ্ছা বহিস্থ কোণের আমি সূত্র কি বলেছিলাম, যে এই দুটো কোণের সমষ্টি বহিস্থ কোণের সমান হবে, তাহলে এটা 2x, তাহলে এটা কত হবে, এটাও 2x হবে। এইবার দেখো এই 2x, এই 117 আর এই x, এই তিনটের যোগফল কত হবে, এই তিনটের যোগফল হবে 3x প্লাস 117 সমান সমান কি লিখতে পারি, 180। তাহলে x এর মান হবে এখানে কত বাড়াবে, x এর মান হবে হলো 21। ঠিক আছে, এইবার x এর মান যদি 21 হয়, তাহলে এসিডি কোণ এসিডি নির্ণয় করো। এসিডি এর অর্থাৎ এই কোণটাকে আমাকে বার করতে হবে। তাহলে এই 21 21 42, তাহলে এদিকে যদি 42 হয়, এইটা 21 এইটা 21, তাহলে এটা 2x, এটা 42, তাহলে 42 হলে এখানে আসবে হলো 118 ডিগ্রি, না 118 না সরি, 60 তো 138 ডিগ্রি। এসিডি এর মান এখানে, এটা অপশনটা গন্ডগোল দেওয়া আছে, এসিডি এর মান হবে 138 ডিগ্রি, এবং এখানে যে মানটা দেওয়া আছে সেটা হবে এসি বি না, এসি যদি বি এর মান বলে, যদি এখানে এসি বি হয় সেইটা হবে 42 ডিগ্রি। ঠিক আছে, এবিসি ইজ এ ট্রাইঅ্যাঙ্গেল। আচ্ছা, এই যে এই সূত্রের উপর বেস করে, এই দেখো ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর, অর্থাৎ কোন ত্রিভুজ বি এর অন্তঃসমদ্বিখণ্ডক সি এর বহিঃসমদ্বিখণ্ডক ডি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এটা তোমাকে আঁকাতে হবে না, তুমি আমাকে একটা জিনিস বলো, ছেদ করে যদি বিডিসি অর্থাৎ ডি বিন্দুতে ছেদ করলো, তাহলে ডি বিন্দুতে কোণ করলো কত, 50। তাহলে দেখো আমি একটা সূত্র করেছিলাম কি, যে ওই যে সমদ্বিখণ্ডকে যদি যে কোণটা হবে, সেই কোণটা কি হবে, যে ত্রিভুজের যে শীর্ষ কোণ, সেই শীর্ষ কোণের অর্ধেক হবে, সমান সমান কত দেওয়া আছে, 50 দেওয়া আছে। তাহলে কোণ এ এর মান কত হবে, তাহলে এই দুটো যে গুণ করে দাও, গুণ করে 100 হবে। এবার তুমি চাইলে আঁকতে পারো, আঁকলে ওই যেটা এর আগে দেখালাম, এই যে এরকম একটা ছবি হবে, যেখানে বলা আছে এইটা হলো 100 এবং এইটা হলো 50, এইটার ভ্যালু দেওয়া আছে, জাস্ট আর কিছু না। দেখো আচ্ছা, এটা তোমরা করবে, এটাকে, এটাও খুব সোজা। বি দেওয়া আছে, সি দেওয়া আছে, বি এর ইউনিটে মিলিত হলো। ঠিক আছে, এখান থেকে আচ্ছা, এখানে কিরকম দেওয়া আছে তোমাকে বলে দিচ্ছি। ধরো এরকম আঁকলে এই দুটো কোণ দেওয়া আছে, ঠিক আছে, এইবার এই দুটো কোণ দেওয়া আছে, তোমাকে এই কোণটা বার করতে হবে, অর্থাৎ ত্রিভুজের যে প্রপার্টি সেটাকে কাজে লাগাতে হবে, অর্থাৎ 180 ডিগ্রি থেকে এই দুটো যোগ করে, অর্থাৎ আমাকে এই দুটো কোণ দেওয়া আছে, ঠিক আছে। এবার বলেছে এর একটা বাইসেক্টর, এর একটা বাইসেক্টর, এই বিন্দুতে মিলিত হলো। এবার এই কোণটা দেওয়া আছে, তাহলে এই কোণটা আমাকে বার করতে হবে, মানে এটা এই বিন্দুতে মিলিত হয়েছে, এ বি সি ডি, ঠিক। এইবারে এইটা বলা আছে, তাহলে এই যদি বার করতে চাই, আমাকে এই কোণটা বার করতে হবে, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে হলো 4 2 6 7 4 11, 116, মানে এটা হবে 4 2 6 7 4 11, 116, 116 হলে এটা হচ্ছে 64 ডিগ্রি। তাহলে এটা কত হবে, এটা হাফ হবে, তার মানে 32 ডিগ্রি। আচ্ছা, এবার আমি একটা প্রপার্টি বলি এখানে। ধরো এই একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, এ বি সি, ঠিক আছে। এইবার ধরো এখান থেকে একটা লম্ব টানলাম, লম্ব টানলাম মানে কি 90 ডিগ্রি, আর এখান থেকে একটা বাইসেক্টর অর্থাৎ কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এরকম একটা তৈরি হলো, অর্থাৎ
যেটা অ্যাঙ্গেলকে দুভাগে ভাগ করবে। এবার তোমাকে বলতে পারে যে এইটা হলো এম আর এন বিন্দুতে ছেদ করবে। এবার তোমাকে বললো যে এই দুটো কোণের এই কোণটার মান কত, মানে এম এন এর মান কত। এবারে একটা সূত্র আছে, এম এন সমান সমান মড অফ বি মাইনাস সি বাই টু। এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে। মানে বোঝা গেল যে এই যে কোণ এখান থেকে আমি লম্ব টানলাম, প্লাস এই যে বিএসি এই কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এন বিন্দুতে ছেদ করলো, ছেদ করার পর এইখানে যে কোণটা তৈরি হলো সেটা এই দুটো কোণের বিয়োগফলকে 2 দিয়ে ভাগ করলে যা হবে পজিটিভ ভ্যালুটা নিতে হবে। এখানে তাই বলেছে, দেখো এবিসি এই ফর্মুলা যদি কেউ পুরোপুরি পড়ে নেয়, এসএসসি সিজিএল বলো, ব্যাংক বলো, বা অন্য ব্যাংকে তো জিওমেট্রি থাকে না, যাই হোক ব্যাংকে জিওমেট্রি থাকে না, এসএসসি, রেলওয়ে, তারপরে সিডিএস, তার সাথে সাথে যে আমাদের জিডি আছে, এসএসসির যতগুলো এক্সাম আছে, স্টেনোগ্রাফার, সিপিও, তার সাথে সাথে রেলওয়ের এএলপি টেকনিশিয়ান, এনটিপিসি, জুনিয়র ইঞ্জিনিয়ার, যতগুলো এক্সাম আছে সবগুলো এক্সামে যদি এই ফর্মুলাগুলো কারো পড়া থাকে, জিওমেট্রিতে তাকে কেউ আর আটকাতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। দেখো এই একটা লম্ব টানলাম, এই একটা অন্তঃসমদ্বিখণ্ডক টানলাম, তাহলে এটা 90 ডিগ্রি, এটা হলো অন্তঃসমদ্বিখণ্ডক। এবার কি বলছে, এটা এম আর এন, ঠিক আছে। এইবারে বি এর মান দিয়ে দিয়েছে কত, 68, সি এর মান কত দিয়েছে 26, তাহলে এই দুটো বিয়োগ করো, 8 থেকে 6 বাদ দিলে 2, 6 থেকে 2 বাদ দিলে 4 বাই 2, কত হবে 21। একই অঙ্ক, দুটো একই অঙ্ক রিপিট হয়ে গেছে। আচ্ছা দেখো, এইবার আর একটা প্রপার্টি আমি বলছি। কি প্রপার্টি? ত্রিভুজ গঠিত হওয়ার শর্ত। হ্যাঁ, ত্রিভুজ গঠিত হওয়ার শর্ত কি? ধরো এ বি সি এই তিনটে বাহু, এ এন এম, ঠিক আছে। এইবার ধরো এ সবচেয়ে বড় বাহু, অর্থাৎ এ সবচেয়ে বড় বাহু, বি একটা মিডিলে বাহু, এবং সি সবচেয়ে ছোট বাহু। আমি ধরে নিচ্ছি, যা ধরার প্রয়োজন, এটা কোনো সূত্র না, এটা ধরার জন্য আমি বললাম যে এই ধরে নিচ্ছি এ বড়, বি মিডিলে, সি ছোট। এইবারে এখানে আমাকে কি মনে রাখতে হবে যে একটা ত্রিভুজ, অর্থাৎ তিনটে বাহু, মনে করো তিনটে বাহু তখনই ত্রিভুজ গঠন করবে যখন অপর দুটো ছোট বাহুর যোগফল, এই যে ছোট দুটো বাহু আছে সেই ছোট বাহু দুটোর যোগফল কি হবে, ছোট বাহুর যোগফল বড় বাহুর থেকে বড় হবে। ধরো তোমাকে বললাম যে 6, 6, 2 এবং 4, এটা কি ত্রিভুজ গঠন করবে? এবার তুমি দেখলে যে ছোট বাহু দুটো কিন্তু, এই ছোট বাহু আছে 2 আর 4, এবার 2, 4 কি 6 থেকে বেশি না সমান? সমান হলেও কোনোদিনও ত্রিভুজ গঠন করবে না। আবার তোমাকে বললো 6, 2 এবং 3, এই দুটোকে ত্রিভুজ গঠন করবে, দেখলে যে ছোট আছে, যে 6 ইজ গ্রেটার দেন 5, এই সরি 6 ইজ গ্রেটার দেন 5, এবং এখানে 6 ইকুয়াল টু 6 হচ্ছে, সুতরাং এখানে গঠন করবে না এবং এখানেও গঠন করবে না। আবার এবার দেখো এইখানে সবচেয়ে বড়, আবার এইটা একটা সূত্র গেল। আবার আর একটা শর্ত কি হতে পারে, সবচেয়ে বড় বাহু কোনটা আছে, সবচেয়ে বড় বাহু দুটো যে বড় বাহু সেটা কোনটা, এ আর বি, সি সবচেয়ে ছোট। তাহলে এখান থেকে আমি এটাও বলতে পারি যে বড় বাহু দুটোর বিয়োগফল সেটা ছোট বাহুর থেকেও ছোট হতে হবে, তখন ত্রিভুজ গঠন করতে পারবে। এবার এইখান থেকে তোমাকে এটাতে গেল ডাইরেক্ট প্রশ্ন। ধরো তোমাকে বললো যে 6, 5 আর 4, এটা দিয়ে কি ত্রিভুজ গঠন করা সম্ভব, এরকম প্রশ্ন জিজ্ঞেস করলো, ঠিক আছে। বা তোমাকে বললো যে এটাতে কি বলতে পারে যে 2, 4 এবং 7, এটাতে ত্রিভুজ গঠন সম্ভব। তো সেটা তুমি এই যে এই দুটো সূত্র, অর্থাৎ বড় যে বাহু আছে সেই বড় বাহু দুটোর বিয়োগফল ছোট বাহুর থেকেও ছোট হতে হবে, অথবা ছোট যে দুটো বাহু আছে
সেই দুটো বাহুর যোগফল বড় বাহুর থেকেও বড় হতে হবে, তবে সে ত্রিভুজ গঠন করবে। এবার এখান থেকে কিছু ঘুরিয়ে এক ধরনের অঙ্ক আসে, তোমাকে আমি বলছি। ধরো তোমাকে বললো যে তিনটে, তোমাকে হয়তো বলে দিল যে তিনটে তোমাকে একটা কাজ করতে পারে, তিনটে বিন্দু দিয়ে দিতে পারে, বলে দিতে পারে যে এই বিন্দু থেকে এই বিন্দুর দৈর্ঘ্য এত, এই বিন্দু থেকে এই বিন্দুর দৈর্ঘ্য এত, এই বিন্দু থেকে এই বিন্দুর দৈর্ঘ্য এত। তো এইখান দিয়ে যাওয়া বৃত্তের সংখ্যা কটা হবে, এই তিনটে বিন্দুর ওপর দিয়ে যাবে, এরকম বলতে পারে। যেমন কি আমি এখানে বলি জিনিসটাকে, ধরো তোমাকে বললো একটি বিন্দু অন্য বিন্দু থেকে 2 সেন্টিমিটার দূরত্বে আছে, এই বিন্দুর থেকে 3 সেন্টিমিটার দূরত্বে আছে, এবং এই বিন্দুর থেকে, অর্থাৎ এ বিন্দু, ধরো তোমাকে বলে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এবার এদের মধ্যেকার দূরত্ব 2 সেন্টিমিটার, এদের 3 সেন্টিমিটার, এবং এদের 5 সেন্টিমিটার। ঠিক আছে, বলো কথার কথা। এবার বলো যে এর উপর দিয়ে যাওয়া, এর উপর দিয়ে কয়টা বৃত্ত যেতে পারবে, এই তিনটে বিন্দুর উপর দিয়ে একসাথে। ঠিক আছে, এইবার একসাথে তখনই যাবে যখন ত্রিভুজ ফর্ম হবে, কিন্তু এইটা তো ত্রিভুজ ফর্ম হবে না, সুতরাং যেতে পারবে না। এইরকম একটা ঘুরিয়ে প্রশ্ন আসে কিন্তু। দেখো এবার দিয়েছে যে চারটি ক্ষেত্রে প্রতি তিনটিতে, এই যে এই ধরনের প্রশ্ন আসবে, চারটি ক্ষেত্রে প্রতিটি তিনটি রেখাংশের দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রটি ত্রিভুজের বাহু হওয়ার জন্য উপযুক্ত নয়। দেখো 3 আর 2 যোগ করলে 5 বড় হচ্ছে, হতে পারে। 3 আর 2 যোগ করলে 5, 5 = 5 হবে না। 4 আর 2 যোগ করলে 6, এটা হচ্ছে, এটা হচ্ছে। 4 আর 3 7, এটা হচ্ছে। কি বলছে, উপযুক্ত নয়, সুতরাং এটাই আমাদের উত্তর। ত্রিভুজের দুটি বাহু 13 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার, তৃতীয় বাহু যদি পূর্ণ সংখ্যা হয় কতগুলি মান সম্ভব? আচ্ছা, আমি কি বলেছিলাম যে ধরে নাও এই দুটো বাহুই সবচেয়ে বড় বাহু, তার মানে একটা হবে ছোট বাহু। ঠিক আছে, তাহলে ছোট বাহুটার মান কত হতে হবে? মানে এরকম যদি বার করতে হয়, তাহলে এই যে যতগুলো পূর্ণ সংখ্যা হবে সেটা কি করতে হবে, মানে এই যে এক্স এর ভ্যালু, আমি এটা বলে দিই আগে। ধরো ত্রিভুজের দুটো বাহু তোমাকে দিয়ে দিল, তৃতীয় বাহু যদি পূর্ণ সংখ্যা হয় কতগুলো মান সম্ভব? আচ্ছা, ওখান থেকে আমি কি বললাম যে ত্রিভুজের যে দুটো বাহুকে যদি আমি ছোট ধরে নিই, সেই ছোট বাহুটা অপর ছোট বাহুর থেকেও ছোট হতে হবে, অথবা বড় বাহুর মানে এই ছোট বাহু, এই দুটোকে যদি ছোট বাহু ধরে নিই, তাহলে সেটা অপর যে বড় বাহু সেটার যোগফলের থেকে বড় হতে হবে। অথবা যে এই দুটোকে যদি আমি ছোট বাহু ধরে নিই, তাহলে ছোট বাহু বিয়োগফলের থেকে আর একটা ছোট বাহু ছোট হতে হবে। এই হলো গল্প। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে আমি কি করব, যে 13 - 5 এর মানে এখানে কতগুলো ভ্যালু হবে, যোগ 13 + 5। ঠিক আছে, তাহলে এইখানে কথা হবে 8 থেকে n থেকে 18। এবার এদের মধ্যেকার গ্যাপ বার করলেই হয়ে যাবে। তাহলে 18 থেকে 8, এবার গ্যাপটা বার করবো কি করে? 18 - 8 - 1, মানে কটা? 9টা। এই হলো 9টা মান সম্ভব। এবার 9টা তুমি বসিয়ে দেখো, 8-এর থেকে মানে 9 বসিয়ে দেখো, 9 বসিয়ে দেখো, দেখো এর থেকে বড় হবে। 9 বসালে কি হবে? 9, অর্থাৎ যদি আমি 9 বসাই, এখানে 9 × 5 = 14, দেখো 9 থেকে হচ্ছে। আবার এদিকে যদি আমি ম্যাক্সিমাম 17 বসাই, তাহলে তাহলে দেখো 17 - 3 13 4, তাহলে তখন কিন্তু এইটার থেকে ছোট হচ্ছে। তো এই হলো গল্প। টোটাল 9টা ভ্যালু হবে। দেখো 2 3 5 6, 2 3 5 6, চারটি রেখাংশের মধ্যে যে কোনো তিনটি রেখাংশ দিয়ে কতগুলি ত্রিভুজ? আচ্ছা, 2 যদি আমি নেই, সেখানে 3 5 নিলে দেখো 3 আর 2 এর যোগফল 5 এর সমান হয়েছে, তাহলে 2 3 5 কিন্তু হবে না। তাহলে 2 5 আর 6 যদি নেই, 2 5 6 হবে। আচ্ছা,
তিনের সাথে আমি কি নিতে পারি, 3 2 5 কিন্তু হবে না, ঠিক আছে। এবার 3 5 6 হবে। আচ্ছা, 5 যদি আমি নিই, 5 2 6, 5 3 6, অর্থাৎ কেস সেই একই চলে আসলো, 5 3 6। তো এইভাবে অনেক, তো টোটাল মূল কেস কটা হবে, মূল কেস হবে আমাদের এই দুটো। একটি ত্রিভুজে কি বলেছে, দুটো বাহুর দৈর্ঘ্য 5 ও 8, তৃতীয় বাহুটি কত হতে পারে, তৃতীয় বাহুটি হতে পারে। আচ্ছা, তৃতীয় বাহু বলছে কত হতে পারে, তাহলে দেখো তৃতীয় বাহু এর থেকে বেশি হতে হবে যোগফলের থেকে, তাহলে কত হতে পারে, না যোগফলের থেকে বেশি না, সরি, মানে ধরো 3 4 5 তোমাকে দেওয়া আছে, তার সবচেয়ে বড় বাহুর থেকে এই দুটোর যোগফল বড় হতে হবে। তাহলে প্রথমত যে তৃতীয় বাহুটা হবে সেটা 13 থেকে ছোট হবে এবং 3 থেকে বড় হবে। 3 থেকে বড় এর মিডিলে ভ্যালুটা হবে, 3 থেকে বড় 13 থেকে ছোট, তাহলে 3 থেকে বড় দেখো, 3 থেকে ছোট আছে এটা 13, এটা হবে না, সুতরাং এইটা কিন্তু আমাদের হতে পারে। কি ব্যবহার করলাম, এই যে 8 -5 করে এবং 8 + 5 করে, অর্থাৎ তৃতীয় বাহুটা এই রেঞ্জের মধ্যে হবে। সুতরাং এখানে এই রেঞ্জের মধ্যে একটাই অপশন আছে, 4 আমাদের। দেখো এবার আমি একটা জিনিস বলি, ধরো এ বি সি তোমার দেওয়া আছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এর পরিসীমা কি হয়, ত্রিভুজের পরিসীমা, পরিসীমা মানে জিনিসটা মনে রাখবে, জাস্ট এই যে বাউন্ডারি যেটা আছে সেই বাউন্ডারিটার দৈর্ঘ্য, মানে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। এইবার দেখো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ভগ্নাংশ দেওয়া আছে, মানে 1/4, 1/6, 1/8 দেওয়া আছে। এবার এটাকে যদি আমি ছড়াতে চাই ভগ্নাংশটাকে, এখানে সবগুলোর এই যে এই তিনটে আছে নিচে, এই তিনটে লসাগু দিয়ে গুণ করতে পারো। এই তিনটে লসাগু কি হবে, 24 হবে। যদি 24 দিয়ে গুণ করি তাহলে কি হবে, 4কে 24 দিয়ে গুণ করলে 6, 6কে 24 দিয়ে গুণ করলে 4, 8কে 24 দিয়ে গুণ ইয়ে করলে 3, ঠিক আছে। এবার 6 4 3 আসলো, তাহলে ধরে নেওয়া 6 4 এবং 3, ঠিক আছে। এইবার বলেছে কত, পরিসীমা দিয়েছে, আচ্ছা এইখান থেকে আমি পরিসীমা কত করলাম, 6 4 10 3 13, তাহলে এই যে 13-র মান, এই 13-র মান কত দেওয়া আছে, 91 দেওয়া আছে। তাহলে 1-এর মান কত, 7। তাহলে দীর্ঘতম বাহু কত, আচ্ছা দীর্ঘতম বাহু এই যে এইটা, ক্ষুদ্রতম বাহু এইটা, এদের দুজনের গ্যাপ কত, 3। তাহলে এবার 1-এর মান কত বেরিয়েছে, 7, 3 × 7 সমান কত হবে, 21। দেখো এটাও পরিসীমার উপর বেস করে একটা সূত্র। দেখো কি বলেছে, ত্রিভুজ এবিসি তে বিসি এর দৈর্ঘ্য, বিসি এর দৈর্ঘ্য এবি এর দ্বিগুণের দৈর্ঘ্যের চেয়ে 3 কম, আবার এসি এর দৈর্ঘ্য এবি এর দৈর্ঘ্যের থেকে 9 বেশি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি যদি ইয়ে করি তাহলে 4x + 6 সমান 34, তাহলে x কত হবে, 28, 4x তাহলে x 7। এবার ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত হবে, এই 7। দেখো এইবার আমাদের একটা এরিয়ার সূত্র, এরিয়ার একটা বলা আছে, আচ্ছা এটা হলো এরিয়া সেম বেস, এটা সেম হাইট। আচ্ছা ধরো দুটো ত্রিভুজ আছে, আমি বলি জিনিসটা, দুটো ধরো ত্রিভুজ আছে, ঠিক আছে। আচ্ছা
ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু বেস, বেস মানে হলো ভূমি, বেস মানে হলো কি ভূমি, এটাকে ডিনোট করা হয় বি দিয়ে, এবং হাইট, হাইট মানে কি উচ্চতা, এটাকে ডিনোট করা হয় এইচ দিয়ে। এবার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে হলো আমাদের এরিয়া। এগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে। তাহলে এরিয়া মানে কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো ভূমিকে আমি বি দিয়ে লিখেছি, তাহলে বি দিলাম, এইচ দিলাম, ঠিক আছে। এবার ধরো না এইটা বি, এর ক্ষেত্রে এইটা বি এবং এইটা এইচ, এর ক্ষেত্রে এইটা এইচ, ঠিক আছে। এটা ধরো H1, এটা H2, এটা বলছি কি জন্য H1 H2 দিলাম। এইবার দেখা গেলো তোমাকে ত্রিভুজের বলে দুটোর ক্ষেত্রফল বার করো, ক্ষেত্রফল অনুপাত বার করো। তাহলে যখন তুমি অনুপাত লিখবে, ধরো হাফ ইন্টু বি ইন্টু H1, মানে দুটোরই বেশ সমান, দুটোরই দেখো বি আছে, বি ইন্টু H1 ইস টু হাফ ইন্টু বি ইন্টু H2। তাহলে অনুপাত আছে, তাহলে হাফ বি কেটে দাও, তাহলে H1 ইস টু H2 আসছে না? তাহলে এখানে কি বলতে চেয়েছে, মানে ত্রিভুজের যদি ভূমির দৈর্ঘ্য সমান হয়, দুটোরই দেখা গেলো দুটো ত্রিভুজ আছে, প্রত্যেকের ভূমি দুটো তিনটে যতগুলোই ত্রিভুজ থাকুক, দেখা গেলো তাদের ভূমির দৈর্ঘ্য সমান আছে। তাহলে ভূমির দৈর্ঘ্য যদি সমান হয়, তাদের যে ক্ষেত্রফলের যে অনুপাত, সেটা উচ্চতার অনুপাতের সমান হবে। ওই জন্য H1:H2 বলা আছে, ঠিক আছে। নেক্সট কি বলেছে? নেক্সট দেখো, এইবারে মনে করো দুটো ত্রিভুজ আছে, হাইটের যেটা বললাম ওটা এখানে দেওয়া আছে, আর এটা হলো হাইট সেম, ঠিক আছে। এবার আমি বলি একটু, ধরো এটা B1, এটা B2। আচ্ছা, এখানে আমি কিন্তু সূত্রটাকে রিপিট করবো, বাট সংক্ষেপে লিখবো, ঠিক আছে। এই দুটোর হাইট হলো সমান। এবার ত্রিভুজের ক্ষেত্রফল আমি কি বলেছিলাম? এরিয়া সমান সমান হাফ ইন্টু বি ইন্টু এইচ। তাহলে এখান থেকে দেখো এইচ আমার দেওয়া আছে, B1 B2 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? হাফ ইন্টু B1 ইন্টু এইচ ইস টু হাফ ইন্টু B2 ইন্টু এইচ লিখতে পারি। তাহলে এইচ 1/2, এইচ 1/2 কেটে দাও, তাহলে রেশিও কত আসলো? B1 ইস টু B2। তাহলে এখানে আমি কি বলতে পারি, যে ত্রিভুজের যদি আমাদের হাইট সমান থাকে, তাদের এরিয়ার যে অনুপাত, ও দুটো বা তিনটে বা যতগুলো ত্রিভুজ হোক, তাদের যদি হাইট সমান থাকে, তাদের যে এরিয়ার অনুপাত বেসের অনুপাতের সমান হবে। এই দুটো সূত্র আসলে দেখো, এখান থেকে একটা কোশ্চেন দিয়েছে, এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এসির এডি কত বলা আছে? এডি বলা আছে হলো 5, এখানে আমি লিখছি। ডিসি হলো 16, এই বিডি দিয়ে রেখেছে 12, বিএ দিয়ে রেখেছে হলো 12। এবিসি এর ক্ষেত্রফল। আচ্ছা, এবার একটা জিনিস আমাকে বলো, আমাকে এই যে হাইট অর্থাৎ এই যে লম্বটা এটা দেওয়া আছে, প্লাস এইটা দেওয়া আছে, আমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে আমি কি লিখতে পারি? হাফ ইন্টু এইটা 16 আর এটা 5 দেওয়া আছে, তাহলে যোগ করলে কত হবে? 21 ইন্টু এই যে লম্বটা এটা কত দেওয়া আছে? 12। এইটা আমি এইভাবে লিখতে পারি, এটা কাটাকাটি করো, 6 হবে, উত্তর হবে হলো 126। দেখো এখানে বলেছে যে এডি 24, সিডি হলো 7, ঠিক আছে।
বিডি এই টোটালটা দিয়েছে কত 32, তার মানে এইটা কত হবে, এইটা হলো 25, এই টোটালটা দেওয়া আছে কত 32। ঠিক আছে, এইবার আমাকে কি বলেছে যে এবিসি এর ক্ষেত্রফল, মানে এই পার্থক্যের ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। এইবার দেখো এইটা যদি 7 হয় তাহলে এইটা হলো কি হবে, এইটা 25, তাহলে 7, 24, 25 আমাদের ট্রিপলেট হয় আমরা জানি, অর্থাৎ যেটা হলো পিথাগোরিয়ান ট্রিপলেট থেকে পাই 7, 24, 25 আমাদের ট্রিপলেট। তাহলে এইটা 7, এটা 24, এটা বলেছে 90°, তাহলে এইটা কত হবে, এটা 25 হবে। তাহলে এর যে ক্ষেত্রফল এটা কত হবে, তাহলে এর ক্ষেত্রফল আমাদের বার করতে হবে কি এইটা। তাহলে এই টোটালটা আমি আগে যদি ক্ষেত্রফল বার করে দিতে পারি, মানে 1/2 ইন্টু 32 ইন্টু 24 ইন্টু 24 মাইনাস আমি কি লিখতে পারি 1/2 ইন্টু এইটা লিখতে পারি এবার 24 7 ইন্টু 24। আচ্ছা, এইবার এখান থেকে তুমি 12টাকে নিয়ে আসো, অর্থাৎ 2কে ধরো দুদিকেই কাটলাম, মানে এইখানেও 12 করলাম, এইখানেও 12 করলাম, সেই 12টাকে আমি বাইরে নিয়ে আসলাম, নিয়ে ব্র্যাকেটে থাকলো কি 32 মাইনাস 7, মানে এখানে কত দাঁড়ালো 12 ইন্টু 25, 12 ইন্টু 25 করলে কত হয় 300। আচ্ছা দেখো, বিই ইকুয়াল টু ইসি ইকুয়াল টু সিডি বাই 3, তাহলে সিডি বাই 3 মানে কত, মানে সিডি বাই 3 মানে এইটা যদি 1 হয়, এইটা 1 হয়, তবে এইটা কত 3 হবে, এইটাই বলতে চেয়েছে। ঠিক আছে, এখানে বলতে চাইছে এটাই, মানে সিডি বাই 3 মানে বিই ইকুয়াল টু ইসি, তাহলে সিডি বাই 3 হিসাব করে দেখো মিলে যাচ্ছে। তাহলে এবার কি বলেছে যে এবিসি এবং এসিডি এর ক্ষেত্রফল অনুপাত, দেখো হাইট সবার সমান, ঠিক আছে, হাইট কিন্তু সবার সমান, তাহলে হাইট যদি সমান থাকে আমি কি বলছিলাম যে বেসের অনুপাতে ক্যালকুলেশন হবে। তাহলে এই যে বেস এবিসি এর বেস কত 2, আর এসিডি এর বেস কত 3, তাহলে কত দাঁড়ালো 2:3। এই হলো আমাদের উত্তর। আচ্ছা, এখানে মনে হচ্ছে ছবিটা মিসিং আছে আমাদের, আচ্ছা আমি আঁকানোর চেষ্টা করছি। বিসি এসি এই কাজ, এইটা কি করে দাও তাহলে সুবিধা হবে, এইটা হচ্ছে ছিল, এইটা টি ছিল, তাহলে 5 ঠিক আছে, আচ্ছা এইটা দেওয়া আছে কত 12, ঠিক আছে 12, 5, 7, ঠিক আছে। এবি এবার কি বলেছে দেখো, এ বি সি আর এ বি ডি, এ বি সি আর এ বি ডি এর ক্ষেত্রে বলা হবে। আচ্ছা, এখান থেকে দেখো আমরা কি বলেছিলাম যে বেস ইন্টু
যে হাইট যদি সমান হয়, তার যে ইয়ে হবে সেটা বেসের অনুপাতে হবে। যেমন যে কোনো একটা গন্ডগোল আছে, কোনো মানে আমাদের আঁকানো, আচ্ছা এটা আমি পরে আমি আঁকানোটা দেখে আমি মেডিজিন এটাকে আনবো। এটা তোমরা একটা হোল্ডে রাখো। তোমার হচ্ছে আমাদের ডায়াগ্রামে কোনো গন্ডগোল হচ্ছে বা প্রশ্নে কোনো রকম গন্ডগোল হচ্ছে। দেখো এবিসিতে বিসি এর এবিসিতে বিসি এর ওপর পি এমন একটি বিন্দু, এবিসিতে বিসি এর ওপর পি এমন একটা বিন্দু, বিপি ইস টু পিসি 2:3, ঠিক আছে। এবং কিউ হলো বিপি এর মধ্যবিন্দু, মানে এইটা কিউ হলো মধ্যবিন্দু, তার মানে এইটা এক হবে, এইটা এক হবে, ঠিক আছে। তাহলে কে মধ্যবিন্দু কিউ, এটাকে আর একটু বড় করি। আচ্ছা এইটা বলা আছে কি কিউ, ঠিক আছে। এইবারে তাহলে এ বি কিউ, এই যে এই ত্রিভুজটা এবং এ বি সি এর মান কত দেখো। এর হাইট কিন্তু সব ক্ষেত্রে সমান, হাইট কিন্তু এই একটাই হবে, ঠিক আছে, হাইট একটাই হবে। তাহলে হাইট সবার সমান, তাহলে বেসের রেশিওটা যদি যাই হবে সেটাই আমার উত্তর হবে। তাহলে এর রেশিও কত হলো 1, এই টোটালটার রেশিও কত 5, তাহলে এর ইয়ে কত 1:5। দেখো এক্স ওয়াই জেড, ওয়াই জেড এর উপর পি এমন একটি বিন্দু যাতে ওয়াই পি হলো ওয়াই জেড এর 2/3, ওয়াই পি হলো ওয়াই জেড এর, আর একটু সরিয়ে দিই এটা, আচ্ছা 2/3 ম্যাচ করলাম, ওয়াই পি হলো ওয়াই জেড এর 2/3। আচ্ছা আর এক্স পি এর ওপর এ এমন একটি বিন্দু, আচ্ছা এবার এক্স পি কে যুক্ত করো। এখানে বলেছে কি এবার এ এমন একটা বিন্দু এক্স এ ইস টু এপি 2:3, ঠিক আছে। এবার কি বলেছে যে এটা কি হলো, এটা এক্স এ, ঠিক আছে। তাহলে এবার বলেছে কি এপি জেড, অর্থাৎ এই মানটাকে আমাকে বার করতে হবে, এবং কোনটা বার করতে হবে এক্স ওয়াই জেড, মানে টোটালটাকে বার করতে হবে, ঠিক আছে। এইবার আমাকে বলো একটা জিনিস যে এইখানে এবার এই সমস্ত অঙ্কে কি করতে হয়, প্রথমে আগে এই দুটোকে যোগ করবে, এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 3, এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 2 আর 3 যোগ করলে 5, এবার এই দুটোকে গুণ করবে, গুণ করে কত আসবে 15, তাহলে ক্যালকুলেশন সোজা হবে। আচ্ছা এইবার আমাকে বলো এইখানে 2 আছে, এইখানে 1 আছে, এই 15টাকে যদি আমি ভাগ করি সেই সাপেক্ষে, তাহলে এইখানে কতটুকু এরিয়া পাবো, এই 2 এর মধ্যে এখানে 10 এরিয়া পাবো, এখানে 1 এরিয়া পাবো, এই সরি এখানে 5 এরিয়া পাবো, তাহলে টোটালটার এরিয়া কত হবে 15, তাহলে টোটালের এরিয়া কত পেলাম আমি 15 পেলাম। আচ্ছা এইবারে এইখানে আমি কত পেয়েছি বস, এখানে 5 পেয়েছি, তাহলে এই যে এইখানে 2 আর এইখানে 3, তাহলে এই এবার এই 2 আর 3 যোগ করে কত পেয়েছিলাম, এই পার্টটুকু পেয়েছিলাম 2 এরিয়া, এটা 3 এরিয়া, তাহলে এইটা কত 5, তাহলে এই 2 3 যোগ করে কত হলো 5, এই 5 এর ভ্যালু কত দেওয়া আছে 5 দেওয়া আছে, তাহলে 2 এর ভ্যালু, তাহলে 5 এর ভ্যালু 5 হলে তাহলে 2 এর ভ্যালু কত হবে 2 এবং 3 এর ভ্যালু 3, তাহলে এটা কত হবে 3, এটা কাটলে 1:5। এবার এটা কোন লজিকে করলে, এবার কারো প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে বেস হাইট কিছু দেওয়া নেই, কোন লজিকে করলেন। একটা জিনিস মনে রাখো, যখন আমরা রেশিও বার করব ওয়ান ডাইমেনশনালে, অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল বা টু ডাইমেনশনালে, ওয়ান ডাইমেনশনালে কোনো একটা জিনিসের রেশিও দেওয়া থাকলে বাকি সব ক্ষেত্রে যেমন তোমাকে বলা থাকলো
যে বাহুর রেশিও, এ বাহু বি বাহুর রেশিও বলা আছে এত, ঠিক আছে। ওই সেম রেশিওতে উচ্চতারও রেশিও হবে, তার ব্যাসার্ধ হবে, সব কিছুই ওয়ান ডাইমেনশন একটা রেশিও বলা থাকে, সব রেশিওই তার সমান হবে। এই হলো গল্প। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে এইভাবে আমাদের ডিল করতে হবে। আচ্ছা, এইখানে যেটা বলা আছে যে ধরো দুটো প্যারালাল লাইন, ঠিক আছে। এইবার ধরো এইখানে একটা ত্রিভুজ আঁকলাম, এইখানে একটা আঁকলাম, আবার এইখান থেকে এইখানে একটা আঁকলাম, ধরো এইখানে একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে। আচ্ছা, আবার এইখান থেকে একটা আঁকলাম, আবার এইখান থেকে একটা আঁকলাম, সব কিন্তু একই, মানে বেস দুটোর একই, কিন্তু বেস সব জায়গায় একই। আচ্ছা, এইবার মনে করো ত্রিভুজ যেগুলো আছে সেইখানে ধরো এ বি প্রত্যেকের বেস একই কিন্তু, আর এই দুটো রেখা হলো সমান্তরাল রেখা, তাহলে পি কিউ আর এস টি, ঠিক আছে। এবার এই যে দুটো সমান্তরাল রেখা এবং এই যে এই নির্দিষ্ট বিন্দু এ এবং বি বিন্দু থেকে দুটো রেখাংশ মিলিত হয়ে এক, মানে সমান্তরাল রেখার অপোজিটে একটা বিন্দুতে মিলিত হয়েছে, এই যে সমান্তরাল রেখা এর উল্টো দিকে যদি বেস সমান হয়, অর্থাৎ ভূমির দৈর্ঘ্য যদি সমান হয় এবং সমান্তরাল রেখার মধ্যবর্তী স্থানে যে রেখা যে বিন্দুতেই মিলিত হোক, এবং এটা যে ধরনের ত্রিভুজ প্রত্যেকের যে এরিয়া সেটা কিন্তু সমান হবে, ঠিক আছে। বেসটা আমাকে দেখতে হবে, বেস লক্ষ্য রাখলে আমার যে মধ্যে যত প্যারালাল লাইন দুটো আসলো, বেস আমাকে দেখতে হবে, বেসটা যদি সমান থাকে অর্থাৎ ভূমি যদি সমান থাকে, তারা যে বিন্দুতে মিলিত হোক, ভূমি যদি একই হয়, তাদের মানে সমান্তরাল রেখার মধ্যবর্তী স্থানে তাদের এরিয়া সমান হবে। এই হলো সূত্র। এবার এখান থেকে ভিত্তি করে একটা প্রশ্ন, এটা এস, এটা এস, দেখো এখানে বলেছে প্রত্যেক এ বি প্যারালাল টু পি এস, অর্থাৎ এই দুটো প্যারালাল দেওয়া আছে। দেখো এ এস পি ইকুয়াল টু বি এস পি, তাহলে এ এস পি, এই ত্রিভুজটা বি এস পি, এ এস পি আর এস, আচ্ছা এ এস পি বি এস পি, ঠিক আছে। এইটা আমরা দেখি। আচ্ছা, এবার আমি এটাকে এলিমিনেট করবো কি করে, দেখো প্রথমত আমাকে দেখতে হবে, যখনই তোমাকে এরিয়া বলবে দেখবে যে দুটো বিন্দু কমন কোথায় আছে। দেখো বি এস কিউ এ আর পি, এখানে কমন নেই দুটো বিন্দু, আর কিউ এ কিউ বি আর, এখানেও কমন নেই কিউ বি আর কিউ এ আর, না এখানে দুটো বিন্দু কমন আছে, এইটা তো আমার প্রথমেই বাদ চলে যাচ্ছে। আচ্ছা, এইবার এই তিনটের মধ্যে আমাকে ট্যালি করতে হবে, তাহলে এএসপি বিএসপি, একটা বললো হলো এই ত্রিভুজটা, আর একটা বললো হলো এই ত্রিভুজটা বিএসপি, না এটা হবে না কোনোদিনও, ঠিক আছে, কারণ এদের বেস দেখো আলাদা আলাদা আছে, ঠিক আছে। আবার এ এস আর বি এ এস আর বি, এইটা হবে না, আর কিউ এ কিউ বি আর, আর কিউ এ, দেখো এই যে কিউ আর দেখো বেস, তাহলে এইখানে দেখো বিতে ছেদ করেছে, এই যে একটা দেখো বিতে ছেদ করেছে, আবার এইখান থেকে এইতে ছেদ করেছে, এইটা কিন্তু আমাদের হবে। দেখো এইটা হলো আমাদের হেরনস ফর্মুলা, ঠিক আছে, ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে। ধরো একটা বিষমবাহু ত্রিভুজ দেওয়া আছে, ধরো একটা বিষমবাহু ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য এ বি সি, তুমি এর হাইটও জানো না, কিচ্ছু জানো না, খালি জাস্ট বাহুর দৈর্ঘ্য তিনটে জানো, তখন আমার এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয়। অর্থাৎ প্রথমে আমাদের অর্ধ পরিসীমা বের করতে হয়। অর্ধ পরিসীমার সূত্র কি? অর্ধ পরিসীমা বলতে জাস্ট পরিসীমা বের করে হাফ করে দেওয়া, মানে এটাকে কি দিয়ে ডিনোট করা হয়, এস দিয়ে আমরা ডিনোট করি, এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস
সি বাই টু, এটাকে বলা হয় অর্ধ পরিসীমা। বা এবার এটাকে অর্ধ পরিসীমাকে আমরা কি বলি, যেমন এই যে দেখো স্কেলিং ক্ষেত্রফল, স্কেলিং মানে কি বিষমবাহু ত্রিভুজ। এটা কোথায় ইউজ করা হয়, এই ফর্মুলাটাকে, এটা বিষমবাহু ত্রিভুজের জন্য। বিষমবাহু বা স্কেলিং, স্কেলিং এর ক্ষেত্রে এটাকে ইউজ করা হয় বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে। এইবারে এস হলো অর্ধ পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা বের করার সূত্র কি বললাম, অর্ধ পরিসীমা এস মানে কি এ প্লাস বি প্লাস সি বাই টু, ঠিক আছে। তার মানে এরিয়া তখন কি করতে হবে, এই যে অর্ধ পরিসীমা লিখতে হবে, প্রতিটা বাহুকে বিয়োগ করে এইভাবে কাজ করতে হবে, এই হলো গল্প। এবার চলো ম্যাথের আমরা উদাহরণে যাই, দেখি। আচ্ছা, এখানে সূত্র আমাদের আছে। আচ্ছা আচ্ছা, আর একটা আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে, আমি একটু বুঝিয়ে দিই এটাকে। ধরো এ কোণ, বি কোণ, সি কোণ, ঠিক আছে। এবার এই কোণের উল্টো দিকে বাহু এ, বি কোণের অপর দিকে বাহু বি, সি কোণের অপর দিকে বাহু স্মল সি। আচ্ছা, এইবারে এই কোণটা আমরা কত জানি, সি। তাহলে আমাকে যদি এরিয়া বা ক্ষেত্রফল বার করতে হয়, তখন আমি লিখতে পারি হাফ, এদের মধ্যেকার কোণ কত, সি, আর এই দুটো বাহুর দৈর্ঘ্য এ বি, তাহলে এ বি সাইন, এটা কিন্তু ক্যাপিটাল সি, এই যে ক্যাপিটাল সি, কিন্তু এটা ক্যাপিটাল সি, ঠিক আছে। আবার যদি আমাকে এরিয়া এ, আর এই এ বলতে হলে এরিয়া, এটা কিন্তু ক্ষেত্রফল, কিন্তু ক্ষেত্রফলের সূত্র লিখে দিতাম, ভুল করবে। অর্থাৎ এখানে কি বলতে চাইছি বুঝলে কি, যে ক্ষেত্রফল যদি আমাকে এখানে ধরো কোণ দেওয়া থাকলো, একটা কোণ দেওয়া থাকলো থিটা কোণ, আর এই দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলো, তখন আমি কি করতে পারি, যে আমি ওই দুটো বাহুর দৈর্ঘ্যের সাথে সাইন অ্যাঙ্গেলের হাফ করে আমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে যদি বললো ক্ষেত্রফল, এবার দেখা গেলো তোমাকে এই কোণটা দিয়ে রেখেছে আলফা কোণ, এই কোণটা বিটা কোণ, এরকম দেওয়া থাকলে আমি বার করতে পারবো। এবার তাহলে এ কোণ আছে, তাই এখানে আমি কি লিখতে পারি, অপর দুটো বাহু নিতে হবে, হাফ বিসি সাইন এ। একই রকম ভাবে মনে করো যে এইটা দেওয়া আছে, তাহলে এইটার ক্ষেত্রে কি হবে তোমরা কমেন্টে বলো। আচ্ছা, এটা তোমরা করবে, দেখো এটা, এটা কে কে করছে আমি দেখবো, এটা তোমাদের বাড়িতে থাকবে তোমরা করার জন্য। দেখো প্রায় শেষ হয়ে এসছে। এই যে 5, 7, 8, ওই যে হেরনস ফর্মুলা যেটা বললাম, এই যে এইটা ইউজ করে করতে হবে, এটা খাতায় নোট ডাউন করে নাও সবাই, কিভাবে কি কোনটা কি। এবার এইটা ইউজ করে আমরা করবো, দেখো। তাহলে প্রথমে আমাদের কি বার করতে হয়, এস বার করতে হয়। তাহলে এস বার করতে গেলে কি করতে হয়, তিনটা যোগ করতে হয়, বাই 2 সমান কত হবে, 10। এবার আমাকে যদি এরিয়া বের করতে চাই, মানে এ বের করতে চাই, ক্ষেত্রফল বার করতে হবে, তাহলে কি করতে হবে, রুট করতে হবে, ভেতরে 10 লিখতে হবে। এবার 10-এর থেকে এর বিয়োগফল লিখতে হবে 5, 10-এর থেকে 7-এর বিয়োগফল লিখলে 3, 10-এর থেকে 8-এর বিয়োগফল লিখলে কি হবে, 2। এবার দেখো এই 5 এই 2 মিলে 10 করছে, তাহলে এই 10 আর এই 10 মিলে 10 বাইরে চলে আসবে, ভেতরে কে দেখে যাবে, এই হলো আমাদের উত্তর। বোঝা গেল। দেখো এইবারে এবিসি একটা কোণ দেওয়া আছে, ওই একটা সূত্র বললাম যে হাফ এবি সাইন থিটা, ওইটাকে ইউজ করে করতে হবে। দেখো
এ কোণ দেওয়া আছে 60°, এবি দেওয়া আছে 4, এসি 5। এবার আমরা সূত্র অনুযায়ী কি জানি যে দুটো বাহু একটা কোণ দেওয়া থাকলে তখন কি করতে হয়, 1/2 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু sin 60, তাহলে এটা কত হবে 5√3। সো স্টুডেন্ট, আমাদের ট্রায়াঙ্গেলের কিন্তু নেক্সট দিন আমাদের এক্সারসাইজ শুরু হবে। আজকে আমাদের বেসিকটা হলো, অর্থাৎ সূত্রের সাথে সাথে, এবং বেসিক মানে এই নয় যে এই কোশ্চেনগুলো আসেনি, এই কোশ্চেনগুলো অবশ্যই পরীক্ষার প্রশ্ন, আপাতত রিসেন্ট যে এক্সামগুলো হয়েছে সেটার মধ্যে এসছে, এবং এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পড়তে হবে অবশ্যই। তো নেক্সট ডেতে রিভাইজ করে আসবে, এবং এই উইকে আমাদের এইটা চলবে। নেক্সট উইকে আমাদের রিজনিং কিন্তু যে সম্ভাব্য যে এক্সাম যতগুলো সামনে আসতে চলেছে তার জন্য আমাদের রিজনিং স্টার্ট হবে। তো কাজেই চ্যানেলটার দিকে নজর রাখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং আমি যাতে তোমাদের জন্য আরও ফ্রি ক্লাস আনতে পারি এবং এডুকেশনকে যাতে ফ্রিতে উপলব্ধ করতে পারি, তার জন্য তোমাদের একটা সাবস্ক্রাইবার আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তোমরা যতটা শেয়ার করবে, যতটা আমাকে ভালোবাসা দেবে, ততটাই আমি ধীরে ধীরে আমি চ্যানেলটাকে বড় করতে পারবো, এবং গরিব থেকে গরিব বাচ্চাও যাতে একটা এডুকেশনকে বিনা পয়সায় যাতে অ্যাক্সেস করতে পারে তার ব্যবস্থা যাতে আমরা করতে পারি। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো।